প্লেয়ারদেরকে পারফর্ম করানোর জন্য যে লোক কাজ করে, যে কোচিং স্টাফ কাজ করে, তাদের আসলে আমরা আসলে একটু সাইডে সবসময় রেখে দিই। আপনি 2018-তে কিলিয়ান এমবাপ্পে যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, তারপর থেকে কিন্তু তার মার্কেট ভ্যালু দেখেন। ফিফা যেটা লাস্ট আমি যেটা দেখেছি যে তাদের একটা রিপোর্টে বলেছে ভিএর আসার পরও যেটা হয়েছে যে 100% সব কিছু কনফিউশন দূর হবে, বাট সেটা কিন্তু এখনও করতে পারেনি। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি, ওয়েলকাম টু স্টার প্লে। থ্যাংক ইউ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমিলি, 48টা দেশ এবং 48টা দল, 3টা দেশ, এবং মাত্র আর 10 দিন বাকি ওয়ার্ল্ড কাপে, কিন্তু সেই তুলনায় এবারে কি মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্টটা কিছুটা কম? না, আমার সেটা মনে হচ্ছে না। এক্সাইটমেন্ট যেহেতু এখনও 10 ডেজ আছে, ব্যাপারটা হচ্ছে যে আপনি জানেন যে রিসেন্টলি কিন্তু সারা পৃথিবীর সব লিগগুলি শেষ হয়েছে। হ্যাঁ, প্লেয়াররা কিন্তু আস্তে আস্তে সবাই ক্যাম্পে জয়েন করছে, এবং আপনি জানেন যে গত পরশু কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও হয়ে গিয়েছে। সো আস্তে আস্তে যখন দেশগুলিতে প্লেয়ার জয়েন করবে তখন কিন্তু এক্সাইটমেন্ট আস্তে আস্তে বাড়বে, এবং আমাদের দেশে কিন্তু অলরেডি একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু ফ্ল্যাগ, কে কত বড় ফ্ল্যাগ কিনতে পারে, কার দল কোনটা, সেই অনুযায়ী জার্সি কেনা, সব কিছু মিলেই কিন্তু দিন একদিন যাচ্ছে। আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপের এক্সাইটমেন্ট দিন দিন বাড়ছে। বাট আপনি যেটা বলছেন যে এটা আরও এক্সাইটমেন্ট যখন একদম খেলা কাছাকাছি চলে আসবে, তখন আমার কাছে মনে হয় যে এক্সাইটমেন্টের যে জায়গাটা সেটা আমরা আরও বেশি দেখতে পারবো। বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন, রিসেন্টলি যেহেতু আসলে সব দেশের খেলাগুলি মাত্র শেষ হয়েছে, সবাই আসলে প্রিপারেশন জন্য কিন্তু আসলে দেশগুলিতে গিয়ে কিন্তু ক্যাম্পে আসলে জয়েন করছে, এবং অনেকেই কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলাও শুরু করেছে প্রিপারেশন ম্যাচ হিসাবে। এবং প্রথমবারের মতো 3টা দেশ একসাথে আসলে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপের, এবং সেক্ষেত্রে প্লেয়ারদের ট্রাভেল করার একটা ট্রাভেল করবে প্লেয়াররা অনেক বেশি নর্মালি যা করে তার থেকে, এবং বিভিন্ন টাইম জোনের একটা ব্যাপার থাকবে। এই কারণে কি হচ্ছে প্লেয়ারদের পারফরমেন্সে কোনো প্রভাব পড়বে? না, এটা তো আসলে যেটা হয়েছে যে এখন ওই অনুযায়ী কিন্তু শিডিউলটা করা হয়েছে, কারণ আপনি জানেন যে ইউএসএ, মেক্সিকো, কানাডা ইজ নট টু ফার, হ্যাঁ, সব কাছাকাছি, এবং যে ফ্লাইট টাইম বা যে ওয়েগুলি আছে সেগুলি ইজ ভেরি ইজি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন যে ক্লান্তি থাকবে কিনা, ম্যাচ ডিউরেশনও কিন্তু আপনি জানেন যে একটা গ্যাপ রয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তেমন কোনো আসলে রিকভারির জায়গাটাতে আমার কাছে মনে হয় না যে তেমন কোনো ইয়ে হবে। সো আমি মনে করি যে এটা আপনি বলতে পারি আমরা যে রিকভারি সেশন করতে আসলে যে সময়টা লাগে সেইটা হয়তো আমরা ধরে নিব যে সবাই করতে পারবে পুরোপুরিটাই। এবং খেলাগুলি যেহেতু আসলে একটা আপনি দেখবেন যে একটা খেলার পরে কিন্তু 4 দিন 5 দিন করে ব্রেক রয়েছে। সো আমার কাছে মনে হয় না যে এইটা খুব বড় আকার ধারণ করবে। আমার মনে হয় এটা নর্মাল প্রসেস, যে আপনি একটা ভেন্যু থেকে আর একটা ভেন্যু যেতে যে সময়টা লাগে সেটা কিন্তু অনেক বেশি না। সো এটা তেমন কোনো ইম্প্যাক্ট পড়বে না। এবং এবারে আসলে পরপর 2বার আর্জেন্টিনা কাপ নিবে নাকি ব্রাজিল তাদের হেক্সা মিশন কমপ্লিট করতে পারবে, আপনার কি মনে হয়? না, এটা তো কে কাপ নেবে এটা কিন্তু এখন বলা মুশকিল, যেটা টু বি অনেস্ট। এবং এবার আর্জেন্টিনা ব্রাজিলে যে কাপ নেবে এটা তো আসলে বলাটা ঠিক হবে না, এবং এটার আপনার কাছে এবার কাকে মনে হচ্ছে যে অনেকগুলি দেশই রয়েছে যারা খুবই ফেভারিট, এবং স্পেসিফিকভাবে যদি আমরা সব সময় আসলে ওয়ার্ল্ড কাপ আসলে যে দলগুলিকে আসলে ফেভারিট ভাবি, তারাই কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ জিতবে। এর বাইরে থেকে আসলে ওয়ার্ল্ড কাপ জেতার মতো নতুন কোনো দেশ বা নতুন কোনো দল এসে যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে এরকমের আমি যদি একদমই মনে করেন যদি কোনো দুর্ঘটনা না ঘটে, আসলে সেই জায়গা থেকে কিন্তু সম্ভব না। যেমন লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কো কিন্তু আপনি দেখবেন যে সেমিফাইনাল খেলেছে। হ্যাঁ, সো এরকমের হয়তো দু একটা দল হয়তো সারপ্রাইজ দেবে, বাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসলে যে বিগত দিনে হিস্ট্রিতে যারা চ্যাম্পিয়ন হয়েছে এর বাইরে থেকে কিন্তু তেমন কেউ চ্যাম্পিয়ন হতে পারে না। আপনি জানেন নেদারল্যান্ডস সবসময়ের জন্য ফেভারিট, সেমিফাইনাল খেলে ফাইনাল খেলে আনফর্চুনেট চ্যাম্পিয়ন হতে পারে না। সুতরাং এবারও যদি আপনি দেখেন, আমার কাছে মনে হয় যে আপনি ব্রাজিল আর্জেন্টিনার কথা বলেছেন, ইউরোপের দেশগুলি আমার কাছে মনে হয় এবার বেশি এগিয়ে থাকবে, স্পেশালি স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, দুর্দান্ত দল, পর্তুগাল। মানে আমার কাছে মনে হয় যে এই দলগুলি এবার ওয়ার্ল্ড কাপের অন্যতম ফেভারিট। বাট আর্জেন্টিনা ব্রাজিলও কিন্তু ডেফিনেটলি ফেভারিট। ওয়ার্ল্ড কাপ যখনই আসবে আর্জেন্টিনা ব্রাজিলের আর ফেভারিটের জায়গাটা কিন্তু অন্য অন্য উচ্চতা থাকে। সাথে সাথে আপনি জার্মানিকে আপনি কখনোই ফেলতে পারবেন না, বেলজিয়াম রয়েছে, নেদারল্যান্ডস রয়েছে। সো এই দেশগুলির ভিতর থেকে হয়তো সামহাউকে চ্যাম্পিয়ন হবে। স্পেসিফিক্যালি কোনো প্লেয়ারের কথা বলতে চান যাকে মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপে সে ট্রাম্প কার্ড হতে পারে তার দলের জন্য? দেখেন 2018 ওয়ার্ল্ড কাপ যদি আপনার মনে থাকে, যেটা ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল, কিলিয়ান এমবাপ্পে আসলে যেভাবে ফ্লাশ করেছিল, হ্যাঁ, যেভাবে ফ্লারিশ করেছিল পারফরমেন্স দিয়ে সারা পৃথিবীতে, সো এরকমের কিছু ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে আছে। হ্যাঁ, আমি যদি আসলে স্পেসিফিক নাম বলি, ডুয়ের কথা যদি বলি, আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ফ্রান্সের হয়ে খেলবে। হ্যাঁ, অলিস রয়েছে, দুর্দান্ত প্লেয়ার। হ্যাঁ, কাই হারভার্টস রয়েছে, জামাল মুসিয়ালা রয়েছে। আপনার
যদি দেখেন পর্তুগালের জোয়াও নেভেস রয়েছে, হ্যাঁ, সো লামিন ইয়ামাল রয়েছে আপনার স্পেনে। সো এরকম কিন্তু কিছু ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে যারা কিন্তু, ডোকু রয়েছে আপনার বেলজিয়ামে, এরা কিন্তু আসলে মানে আলাদাভাবে কিন্তু এরা নজর করবে। কারণ আপনি যদি এবারে ক্লাব ফুটবল ফোকাস করেন, সেখানে কিন্তু এই প্লেয়ারগুলি সুপার পারফর্ম করেছে। তো সেই জায়গা থেকে এবার কিছু ইয়ং প্লেয়ার আসছে। আর্জেন্টিনা নিকো পাস রয়েছে। সুতরাং আমি যেটা বললাম যে প্রত্যেকটা দেশই যারা ফেভারিট দলগুলি স্পেশালি, তাদের প্রত্যেকটা দলই কিছু ইয়ং ট্যালেন্ট প্লেয়ার রয়েছে যারা এবার ওয়ার্ল্ড কাপে, আমার কাছে মনে হয়েছে 2018-তে কিলিয়ান এমবাপ্পে আসলে সবাইকে যেভাবে সারপ্রাইজ করেছিল, এই প্লেয়ারগুলি আমার কাছে মনে হয়েছে যে এবার দুর্দান্ত পারফরমেন্স করবে। এবং জানেন যে এই প্লেয়াররা কিন্তু ওয়েট করছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। সুতরাং তাদের একটা বড় কনসার্ন থাকবে কীভাবে পারফর্ম করা যায়। কারণ আপনি যদি দেখেন 2018-তে কিলিয়ান এমবাপ্পে যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, তারপর থেকে কিন্তু তার মার্কেট ভ্যালু দেখেন, তার ক্লাব ফুটবলের জায়গাটা দেখেন, সে কিন্তু অন্যান্য উচ্চতায় নিয়ে গিয়েছে। সুতরাং ন্যাশনাল গেমে পারফর্ম করা, দ্যাট মিনস আপনি আপনার আর কেরিয়ারটাকে অনেক উপরে নিয়ে যাবেন। সুতরাং এই প্লেয়াররা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে পারফর্ম করার চেষ্টা করবে এবং তাদেরকে কিন্তু তারা চেনানোর জন্য কিন্তু হলেও তারা বেস্ট ফুটবলটা খেলবে। আর্জেন্টিনা কিন্তু বেশ বলতে গেলে একটু দেরি করেই আসলে স্কোয়াডটা দিয়েছে এবং ইতিমধ্যে তারা আজকে আমরা জানি যে আমেরিকায় পৌঁছে গেছে, তারা তাদের বিশ্বকাপ মিশন কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। আবার নিকো পাজের খেলা কিন্তু মেসি নিজেই নিকো পাজকে খেলাতে তিনি মুগ্ধ হন এবং তার খেলা পছন্দ করেন। তো বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার এবারের স্কোয়াডটাকে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে গত ওয়ার্ল্ড কাপের থেকেও আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে বেশি দুর্দান্ত দল, টু বি অনেস্ট। কারণ হলো আপনি দেখেন গত ওয়ার্ল্ড কাপে যখন দলটা নিয়ে আসে, হ্যাঁ, আপনি যদি প্রথম ম্যাচটার কথা মনে থাকে সৌদি আরবের সাথে 2-1 হেরে যায়, তারপর থেকে কিন্তু আসলে আর্জেন্টিনা যেভাবে ফুটবল খেলেছে, স্পেশালি 7 থেকে 8 জন প্লেয়ার যেভাবে পারফর্ম করেছে, যেটা আসলে আর্জেন্টিনাকে জেতাতে, চ্যাম্পিয়ন হওয়াতে সাহায্য করেছে। স্পেশালি যদি আমি বলি এমি মার্টিনেজ গোলকিপার, হ্যাঁ, যে সুপার ফুটবল খেলেছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন তাদের মিডফিল্ড প্যাটার্নটা যদি দেখেন, সেখানে ম্যাকেলিস্টার, তারপর ল্যাঞ্জো ফার্নান্দেস, রড্রিগো ডি পল, সামনে যদি দেখেন হুলিয়ান আলভারেস, রাইট ব্যাক, লেফট ব্যাক আপনি যদি দেখেন মন্টিয়েল, মলিনা, মানে সুপার ফুটবল খেলেছে। সুতরাং এই রকমের কিন্তু 3জন 4জন 5জন প্লেয়ার এবারও স্কোয়াডে কিন্তু নতুন ঢুকেছে, যারা কিন্তু পারফর্ম করার জন্য কিন্তু ওয়েট করছে। সুতরাং স্কোলানি কিন্তু আসলে দল করার সময় ইভেনচুয়ালি আপনি যদি দেখেন, এরা তো এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, টু মাস এক্সপিরিয়েন্স, এবং ওয়ার্ল্ড কাপ কীভাবে জিততে হয় তারা কিন্তু সেটা বেশ ভালো জানে। সো এদের সাথে সাথে কিন্তু জোভানি লো সেলসো, তারপরে আপনার আরও মিডফিল্ডার রয়েছে যারা কিনা আমার কাছে মনে হয় যে পারফর্ম করার জন্য ওয়েট করছে। সুতরাং আর্জেন্টিনার স্কোয়াডটা আমার গত ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে এবার বেশি মনে হচ্ছে স্ট্রং। কারণ এই কারণে আপনি যদি দেখেন, যেটা হয়তো আমরা ডিমারিয়াকে মিস করবো, বাট ওই প্লেসে কিন্তু প্লেয়ার রিকভার হয়ে গিয়েছে। ইভেনচুয়ালি দেখেন আলভারেজ যদি স্ট্রাইকিং পজিশনে স্টার্ট করে, সেখানে কিন্তু মার্টিনেস কিন্তু ওয়েট করছে তার সাবস্টিটিউট হিসেবে। সো এরকমের কিন্তু রিজার্ভ বেঞ্চও কিন্তু অনেক স্ট্রং। আপনি যদি দেখেন গোলকিপারে এমিলিয়ানো মার্টিনেজ একটা ইঞ্জুরি রয়েছে, বাট মুসো, তারপর এরা কিন্তু আপনার বেঞ্চে রয়েছে, যারা কিনা এখন এমিলিয়ানো মার্টিনেজের সাথে কম্পিটিশন করছে। সুতরাং আর্জেন্টিনার স্কোয়াডটা আমার কাছে ডেপথ অনেক স্ট্রং মনে হয়। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনার স্কোয়াডের থেকে আমি একজনের কথা সবসময় বলি, সে হলো কোচ লিওনেল স্কোলানি। কারণ এই ভদ্রলোক যখন আসলে আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছে, আপনি দেখেন তারপর থেকে কিন্তু আসলে আর্জেন্টিনা রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। ব্যাক টু ব্যাক 2টা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এরপরে তো আসলে ইন্টারন্যাশনাল যত ম্যাচ আছে সবগুলিতে তারা ভালো করছে। সুতরাং আমি বলবো যে লিওনেল স্কোলানি ইজ ভেরি ভেরি ক্লেভার, এবং ফুটবলে আসলে কি করতে হবে সেটা আসলে সে খুব চুপিসারে করতে পারে, এবং সেটা হয়তো এবার ওয়ার্ল্ড কাপও সে দেখাবে। আপনি আর্জেন্টিনার বেঞ্চের কথা বলছিলেন, আমরা ব্রাজিলের বেঞ্চের কথাটাও একটু শুনতে চাইব। কিন্তু তার আগে গত কয়েকদিন ধরে আমরা দেখছি বেশ পিএসজি পরপর 2বার আসলে ট্রফি জিতেছে, আরসিবি পরপর 2বার ট্রফি জিতেছে, এবং এরকম একটা ট্রল যে আর্জেন্টিনা পরপর 2বার আসলে ট্রফি জিততে পারবে কিনা। না, এইটা তো আসলে আপনি আমি হয়তো আলোচনা করতে পারি, বাট সেইটা তো আসলে যখন ওয়ার্ল্ড কাপ শুরু হবে তখন আমরা বুঝতে পারবো কে চ্যাম্পিয়ন হবে। টু বি অনেস্ট, আর্জেন্টিনা যে স্কোয়াড নিয়ে আসছে চ্যাম্পিয়ন হলে সেটা কিন্তু সারপ্রাইজড হবে না, বরং তারা তাদের প্লেয়ারের স্কোয়াডের ডেপথ অনুযায়ী চ্যাম্পিয়ন হবে। এবং যেটা হয়েছে যে তাদের একজন চ্যাম্পিয়ন কোচ রয়েছে, এবং লিওনেল মেসির মতো প্লেয়ার যখন থাকবে তখন তো আসলে অনেক কিছুই সম্ভব। তো সেটা হতে পারে, না হওয়ার কোনো আমি অসম্ভব দেখছি না। কারণ আর্জেন্টিনা যে গ্রুপে পড়েছে রাউন্ড অফ 32তে হয়তো খুব ইজিলি যাবে, তারপরের ধাপগুলি হয়তো খুব স্ট্রংলি তারা হ্যান্ডেল করবে। সো সেটা হতে পারে। আপনি যেটা প্যারিসের কথা বলেছেন, ব্যাক টু ব্যাক প্যারিস সেন্ট জার্মেন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এবং আমার কাছে মনে হচ্ছে দুর্দান্ত একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে। সো সব কিছুর উপরে কিন্তু আপনি দেখবেন প্লেয়ার তো একটা বড় ফ্যাক্ট, কারণ মাঠে প্লেয়াররা পারফর্ম করে, বাট প্লেয়ারদেরকে পারফর্ম করানোর জন্য যে লোক কাজ করে, যে কোচিং স্টাফ কাজ করে, তাদের আসলে আমরা আসলে একটু সাইডে সবসময় রেখে দিই। আপনি যদি দেখেন লুইস এনরিকের কথা বলবো, প্যারিস সেন্ট জার্মের কোচের কথা,
প্যারিস সেন্ট জার্মানি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য অনেক প্লেয়ার কিনেছে, অনেক পয়সা দিয়ে। লিওনেল মেসিকে নিয়েছে, নেইমারকে নিয়েছে, কিলিয়ান এমবাপ্পের মতো প্লেয়ার নিয়েছে, বাট চ্যাম্পিয়ন্স লিগ কখনো জিততে পারেনি। বাট ভদ্রলোক যখন লুইস এনরিকেকে নিল পিএসজির প্রেসিডেন্ট, তারপর থেকেই কিন্তু ক্লাবের চেহারা চেঞ্জ হয়ে গেল এবং এমন একটা দল নিয়ে আসলে ব্যাক টু ব্যাক দুইটা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন করে দেখিয়েছে। এটা আমি বলবো যে একটা বিশাল কীর্তি সে করে দেখিয়েছে এবং সে কিন্তু বার্সেলোনাতেও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইন করার তার রেকর্ড রয়েছে। সুতরাং কোচ সবসময় বড় একটা ফ্যাক্ট, যে দলের কোচ যত ভালো ওই দলের রেজাল্ট আসলে তত সাকসেসের দিকে বেশি যায়। না, আমরা যদি মেসির ইনজুরি নিয়ে একটা শঙ্কা ছিল যে আসলে মেসি ইনজুরির কারণে ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে কিনা, একই সাথে নেইমারেরও। তো মেসি, নেইমার, রোনালদো আসলে এদেরকে এই বিশ্বকাপে আমরা কতটা ফিট পাবো বা কতটা আসলে এরা প্রভাব ফেলবে দলে? দেখেন, রোনালদোর এই মুহূর্তে রোনালদো ইজ ফুল ফিট আমি যতটুকু জানি, বাট মেসির একটা হ্যামস্ট্রিং ইনজুরি রয়েছে, নেইমার একটা কাফ মাসেল ইনজুরি রয়েছে। নট এ বিগ ডিল। আমার কাছে মনে যত মেডিকেল রিপোর্টে যতটুকু জেনেছি যে তারা হয়তো ট্রেনিং, মেসিকে আমি দেখেছি যে ট্রেনিং সাথে কানসাসে অলরেডি জয়েন করে ফেলেছে। নেইমার অলরেডি কিন্তু গতকালকে লাস্ট নাইটে যে ফ্রেন্ডলি গেম হয়েছে পানামার সাথে হয়তো খেলেনি, বাট দলের সাথে কিন্তু স্কোয়াডের সাথে রয়েছে। সো যদি ইনজুরি অনেক মেজর হতো হয়তো দলের স্কোয়াডের সাথে থাকতো না। ডেফিনেটলি হয়তো প্রথম ম্যাচ মিস করলো, সেকেন্ড থেকে হয়তো নেইমার খেলবে। আর মেসির ব্যাপারটা হচ্ছে, মেসিকে হয়তো আমার কাছে মনে হয়েছে যে লিওনেল স্কলোনি এখন আসলে কোনো ধরনের রিপোর্টই কাউকে দিচ্ছে না মিডিয়াতে যে কোন অবস্থায় রয়েছে। এটা হয়তো তার একটা প্ল্যান হতে পারে, যেটা লিওনেল মেসিকে নিয়ে সবসময় স্কলোনি করে। এবং স্টিল লিওনেল মেসি আমার কাছে মনে হয় আর্জেন্টিনা মেইন প্লেয়ার, সবসময় স্কলোনির কথাতে সেটাই বুঝেছে। সুতরাং আমার কাছে মনে হয় এদেরকে ফুল ফিট করে কোচ এমন একটা সময় নামাবে যখন হয়তো তারা মাঠে পারফর্ম করবে এবং আর্জেন্টিনা দল বা ব্রাজিল দলকে তারা অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে। এবং আপনি জানেন যে নেইমার এবং মেসির ব্যাপারটা হলো, নেইমার আসলে স্কোয়াডে থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা বড় কনসার্ন ছিল, তার ইনজুরি বা তার রিসেন্টলি ফর্ম। বাট যখন স্কোয়াডে সে চলে গিয়েছে, দ্যাট মিনস তাকে তো অবশ্যই তার আঞ্চলিকের একটা পরিকল্পনার বিশেষ অংশ হিসেবেই নেইমার থাকবে। সো ওইটা কোন ম্যাচ থেকে স্টার্ট করবে, তার ইনজুরির কনসার্ন কি, সেগুলি হয়তো মেডিকেল রিপোর্ট জানার পর হয়তো আমরা হয়তো জানতে পারবো। বাট ওয়ার্ল্ড কাপ আসার আগে কিন্তু জানেন, ওয়ার্ল্ড কাপ সময়টা যখন শুরু হয় তখন কিন্তু কোচদের আসলে অনেক কিছু তারা কিন্তু মিডিয়াতে বলতে চায় না। তারা কিন্তু এই ইম্পর্টেন্ট প্লেয়ারদেরকে নিয়ে কিছুটা হলো তারা একটু তারা কনসার্ন থাকে। সুতরাং আমি বলবো যে হোপফুলি সবাই খেলবে ফিট হয়ে। ওভারঅল এবারের ব্রাজিল স্কোয়াডটাকে আপনার কতটুকু কেপেবল মনে হচ্ছে যে এবার তারা তাদের হেক্সা মিশন কমপ্লিট করতে পারবে? দেখেন, ব্রাজিল সবথেকে বেশিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 5 বারের। এবং ওয়ার্ল্ড কাপ যখনই আসে আমরা ব্রাজিলকে নিয়ে আলাদাভাবে কথা বলি। এর অন্যতম কারণ হলো ব্রাজিল প্রত্যেকটা বারে ওয়ার্ল্ড কাপে আসার সময় কিন্তু ফেভারিট হয়ে আসে। সো লাস্ট যদি ওয়ার্ল্ড কাপগুলি দেখেন, লাস্ট 5টা ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা আসলে ফাইনালে যেতে পারেনি বা ভালো করতে পারেনি। বাট এই জন্য এই না যে এবার ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হতে পারবে না বা ফাইনালে যেতে পারবে না। ইটস টোটালি ডিপেন্ডস অন স্কোয়াড আসলে কীরকম। আপনি যেটা বলেছেন যে ব্রাজিল লাস্ট নাইট পানামার সাথে যে প্যাটার্নে ফুটবল খেলছে, অনেস্টলি আমার কাছে মনে হচ্ছে যে এই ব্রাজিল চ্যাম্পিয়ন হলে সেটার কিন্তু মানে সেটা সারপ্রাইজড হবে না। এই স্কোয়াডে চ্যাম্পিয়ন হওয়ার মতো কিন্তু প্লেয়ার রয়েছে। হ্যাঁ, কারণ সবথেকে বড় ব্যাপার হলো, আমি সবসময় একটা জিনিস বলি যে দলের কোচ ভালো ওই দল কিন্তু আসলে সাকসেসের জায়গাটা কিন্তু বেশি অ্যাডাপ্ট করে। তো সেই জায়গা থেকে যদি দেখেন ব্রাজিল যেটা করেছে, যে তারা কিন্তু একজন কোচ নিয়োগ দিয়েছে কার্লো আনচেলত্তিকে, যে কিনা চ্যাম্পিয়ন্স লিগ সব থেকে বেশিবার জিতেছে। সে একটা দলকে কিভাবে আসলে প্রপার হ্যান্ডেল করতে হয় অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড তার থেকে ভালো কেউ জানেন। এবং ব্রাজিল দলটার এই মুহূর্তে যদি দেখেন, আমি গতকালকে খেলা দেখে আসলেই খুব মানে আমি সারপ্রাইজড হয়েছি যে প্যাটার্নে ফুটবল খেলেছে এবং যে প্লেয়াররা পারফর্ম করেছে, ইটস টোটালি সুপার। আমি বলবো যে এই ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়াটা অস্বাভাবিক কিছু দেখছি না। যদি তারা ওই প্লেয়াররা যেভাবে ফ্লারিশ করেছে লাস্ট নাইটে, সবাই যদি তাদের নামের বিচারটা মাঠে করতে পারে, সো ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হতেই পারে। কারণ তাদের স্কোয়াড ডেপথ ওরকমই রয়েছে এবং নেইমার যদি তার সাথে জয়েন হয়, আমি বলবো যে সুপার। এবং সবথেকে বড় ব্যাপার, লাস্ট নাইটে তারা কিন্তু তাদের মেইন দুজন সেন্টার ব্যাক ছাড়া খেলেছে। আপনি জানেন তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে, গ্যাব্রিয়েল এবং মার্কিনোস। সো এই দুজন জয়েন করার পর তো দল তো আরও স্ট্রং হবে। সো ব্রাজিল সুপার দল আমি বলবো। এবার আসলে জাপান দলটাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে যে জাপান এবার একটা বেশ শক্তিশালী টিম নিয়ে হাজির হয়েছে। জাপানকে নিয়ে কি বলতে চান? তারা কি মানে কত দূর যেতে পারবে? কিছু দল আছে যাদেরকে নিয়ে আপনাকে আলাদা ভাবতেই হবে। হ্যাঁ, তারা হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে না, বাট তারা এমন কিছু করে দেখাবে যেটা সারপ্রাইজ হবে। লাইক জাপান, মরক্কো, এই দলগুলি কিন্তু, বেলজিয়াম, আমি সবসময় বলি যে এই দলগুলিতে এমন কিছু প্লেয়ার আছে তারা কিন্তু আসলে যেভাবে পারফর্ম করে তারা কিন্তু
ওয়ার্ল্ড কাপের সময় দেখবেন একটা সবার কাছে কিন্তু একটা অন্যরকম জায়গা তৈরি করে না, কারণ এশিয়া থেকে জাপান সবসময়ের জন্য দুর্দান্ত। হ্যাঁ, আপনার কম্পিটিশন তৈরি করে। 2018 যদি বেলজিয়াম জাপানের কথা মনে হয়, যেটা 4-3 গোলে তারা শেষ মুহূর্তে আসলে বেলজিয়ামের কাছে হেরে গিয়েছে, বাট রিসেন্টলি যদি দেখেন জাপান কিন্তু ব্রাজিলকেও হারিয়েছে। হ্যাঁ, সুতরাং জাপান এশিয়া থেকে সবসময় দুর্দান্ত দল একটা, এবং জাপানের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বুন্দেসলিগাতে খেলে। হ্যাঁ, সো তাদের কিন্তু ওই ক্যাপাবল প্লেয়ার রয়েছে। সো এশিয়া থেকে দল ভালো করুক, সেটা তো সবসময় আমরা চাইবো, এবং সেখানে জাপান অন্যতম একটা দল হিসেবে এবার ওয়ার্ল্ড কাপে, এবং তাদের আপনি যেটা বলছেন ট্রু, তাদের স্কোয়াড ডেপথ অনেক স্ট্রং। সো হোপফুলি জাপান এবার ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে পারবে। আমরা গতকাল দেখেছি যে VAR একটা নতুন প্রযুক্তি এসেছে এবং AI ক্যামেরা থাকছে এবার প্রত্যেকটা স্টেডিয়ামে। এই টেকনোলজিগুলো আসলে এবারের ওয়ার্ল্ড কাপে আপনি কি মনে করছেন যে কতটুকু আসলে ফাউলগুলো বা বিভিন্ন ধরনের বিতর্ক হয় খেলার মধ্যে, সেগুলো কতটুকু কমিয়ে আনবে? না, ভিআর আসার পর থেকে তো আসলে যেটা হয় যে স্পেশালি পেনাল্টি যে জায়গাটা, যেটা নিয়ে আসলে এর আগে অনেক কনফিউশন ছিল রেফারি এবং প্লেয়ার এবং টিম স্টাফ, কোচিং স্টাফের উপরে, সেটা তো অনেকটা দূর হয়েছে। তারপর এখনও দূর হয়নি। ফিফা যেটা লাস্ট আমি যেটা দেখেছি যে তাদের একটা রিপোর্টে বলেছে ভিআর আসার পরও যেটা হয়েছে যে 100% সব কিছু কনফিউশন দূর হবে, বাট সেটা কিন্তু এখনও করতে পারেনি। এখনও 99 কিছু পার্সেন্টও এখনও কিন্তু আসলে আপনি জানেন যে পুরোপুরিটা কমপ্লিট করতে পারেনি। এবং ভিআর আসাতে যেটা হয় যে খেলার এক্সাইটমেন্টটা কিন্তু ও কিছুটা হলেও আমি বলবো যে ব্যাঘাত ঘটে। তারপরও ভিআর যেটা হয় যে স্পষ্ট এবং সম্পূর্ণ আসলে ডাটাটা কিন্তু তারা দিতে পারে অন দ্য ফিল্ডের। এবং আপনি যেটা বলছেন যে ভিআর আসে, এবং কিন্তু নতুন কিছু রুলসও তারা দিয়েছে এবার ফিফা ওয়ার্ল্ড কাপে, লাইক কর্নার কিকের ক্ষেত্রে যেটা হয়েছে যে কর্নার কিক হয়েছে কিনা সেটা চেক করবে এবার ভিআর, এবং প্লেয়ার চেঞ্জিংয়ের সময় আপনি অযথা টাইম নষ্ট করছেন কিনা সেটাও কিন্তু ভিআর দেখবে। তো সব কিছু মিলে ভিআর যেটা হয়েছে যে আপনি এখানে কিন্তু কোনো রকমের কোনো টাইম স্পেন্ড করবেন বা কর্নার কিক হয়েছে সেইটা আপনি অ্যাভয়েড করে যাবেন, সেটা কিন্তু কোনো সুযোগ নেই। বাট আলটিমেটলি কিন্তু সব কিছু ডিসিশন কিন্তু রেফারিই দিবে, যত ভিআর থাক, যত ক্যামেরা থাক, যত এআই থাক, ওই পুরো ডিসিশনটা কিন্তু রেফারির উপরই যাবে। এবং রেফারি মেইন ম্যান যে ভিআর সাপোর্ট নিয়ে সে হয়তো লাস্ট মোমেন্টে কিন্তু তার ডিসিশনটা সে প্রোভাইড করবে। সুতরাং এগুলি তো সারা পৃথিবীর ফুটবলের জন্য ভালো যে কোনো রকম কোনো কনফিউশন যেন তৈরি নয়, কারণ ভিআর আসার আগে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের সময় অনেক দেখেছি, হ্যাঁ, অনেক কমপ্লেন দেখেছি। স্টিল ভিআর আসার পরও দেখেছি যে আপনি কোচদেরকে সন্তুষ্ট করতে পারছেন না। হ্যাঁ, কারণ এটা এই কারণে বললাম, আপনি অ্যাথলেটিকো মাদ্রিদ এবং আর্সেনালের যে সেমিফাইনাল ম্যাচ ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগ, সেখানে কিন্তু মিকেল আর্টেটা ভিআরকে দোষারোপ করেছে। সুতরাং কোচদেরকে আপনি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে ভিআর আসাতে যেটা হয়েছে যে এখন আসলে অনেক কনফিউশনই থাকবে না সবার ভিতরে। জি, আমরা যদি একটু ওয়ার্ল্ড কাপ থেকে দেশের ফুটবলে ফিরি, ইন্ডিয়ার ম্যাচের পরে কোচ বলেছেন যে আমাদের মেয়েদের শেখার ইচ্ছা নেই। এটা আসলে অনেক বড় একটা কথা। তিনি মেয়েদের আমাদের প্লেয়ারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং সেই কোচ যার অধীনে কিন্তু বাংলাদেশ পরপর 2টা সাফ জিতেছে। তো অ্যাজ আ সিনিয়র ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম অথবা একজন সিনিয়র প্লেয়ার হিসেবে আপনি আসলে আপনার কি মনে হয় ঘাটতিটা আসলে কোথায়, যে কোচ এবং প্লেয়ারের মধ্যে? এটা ফুটবলের জন্য খুব খারাপ। যখন কোচ প্লেয়ারদের ব্লেম দিবে, প্লেয়াররা কোচের উপর ব্লেম দিবে, তখন দ্যাট মিনস বুঝতে হবে সামথিং রং। হ্যাঁ, এবং ওই রং জায়গাটাই কিন্তু যখন টিমের ভিতর শুরু হয়ে যায়, তখন কিন্তু রেজাল্ট ইজ নট আলটিমেটেড প্রসেস, তখন কিন্তু অনেক ঝামেলা তৈরি হয়ে যায়। এবং টু বি অনেস্ট, গতকালকে ম্যাচটা আমি দেখে আমি নিজেও হতাশ হয়েছি, কারণ বাংলাদেশ দলটা এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন রাউন্ডে অস্ট্রেলিয়াতে যে প্যাটার্নে ফুটবল খেলছে, তার ছিটে ফোটাও আমি এই ম্যাচে দেখিনি। প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে? কোচ নিজেই বলেছে যে এখানে ফিটনেস বিশাল প্রবলেম ছিল, এবং সেটা খেলার স্পষ্ট বুঝে গিয়েছে। কারণ আপনি দেখবেন যে ইন্ডিয়ান ইন্টেন্সিটির সাথে আমরা পারছিলাম না। হ্যাঁ, আমরা স্প্রিন্ট ওয়ার্কের সময় দেখেছি যে আমরা পিছনে পড়ে যাচ্ছি, ইন্ডিয়া খুব কুইক বল নিয়ে চলে যাচ্ছে, আমাদেরকে মনে হচ্ছে প্রচণ্ড টায়ার্ড আমরা। আপনি যদি দেখেন ফার্স্ট গোলটা আমরা যেটা কনসিড করেছি, হ্যাঁ, ওখানে কোহাতি চাকমা ছিল, বাট আপনি দেখেন যে সে হেডটা বল করার পর কিন্তু সে সময় পেয়েছে, বাট সে কিন্তু কভার করতে পারেনি। হ্যাঁ, সুতরাং এটা তো অবশ্যই ফিজিক্যাল ফিটনেস। এবং কোচ যেটা বলেছে, কোচ কিন্তু একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত প্লেয়ারদেরকে ব্লেম দিতে চায় না, টু বি অনেস্ট। হ্যাঁ, কারণ আমার ইটস মাই এক্সপিরিয়েন্স, কোচ তখনই দিবে যখন প্লেয়াররা কথা না শুনবে। এবং কোচ এটাও বলেছে যে আমি যখন রিজার্ভ বেঞ্চকে বলি ওয়ার্ম আপে যেতে, তারা হেঁটে হেঁটে যায়। হ্যাঁ, তাদের খেলার ইচ্ছে নেই। সো এটা তো আসলে আনফর্চুনেট। সো সেই জায়গা থেকে বলবো যে 2 সপ্তাহ তারা থাইল্যান্ডে ট্রেনিং করেছে, আমরা ধরে নিয়েছি। এবং আপনি যদি দেখেন মালদ্বীপের ম্যাচও, যে মালদ্বীপকে 11 গোলে হারিয়েছে ইন্ডিয়া, তাদের সাথে আমরা 4-2 গোলে জিতেছি এবং 2টা গোল কনসিডও করেছি। এবং গতকালকে আমরা 3 গোল কনসিড করেছি ইন্ডিয়ার সাথে। সো লাস্ট 2টা সাফের কথা আপনি বলেছেন যে ব্যাক টু ব্যাক 2টা সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সো ওই দলের খেলার সাথে আমি এই খেলার কোনো মিল পাচ্ছি না। এবং আপনি যদি দেখেন লাস্ট এশিয়ান কাপ কোয়ালিফায়ার মেন রোডে আমরা চায়নার সাথে যে ফুটবল খেলেছি, আমার কাছে মনে হয়েছিল যে তার যদি আপনি 70%ও খেলতে পারতেন বা 60%ও খেলতে পারতেন, এই ইন্ডিয়াকে আপনি হারাতে পারতেন। সুতরাং সেই জায়গা থেকে কোচ
যেটা বলেছে যে মেয়েদের ফিটনেস প্রবলেম এবং মেয়েদের খেলার আগ্রহটা কম, সেটা তো খেলার মাঠেই আমরা গতকালকে রাত্রে দেখতে পেয়েছি। এবং সামনে আমাদের আরও একটা বড় ম্যাচ আছে জাতীয় দলের সান মারিনোর সাথে, এবং সম্পূর্ণ নতুন একজন কোচের সাথে আমাদের প্লেয়ারদের ম্যাচ, এবং ইউরোপে খেলার প্রথম অভিজ্ঞতা ম্যাক্সিমাম প্লেয়ারের জন্য। তো আবার ইতিহাস গড়ার সুযোগ। তো সব মিলিয়ে আসলে প্লেয়ারদের উপরে সবগুলো বিষয়ের মানে কেমন প্রেশার থাকবে, আসলে কেমন হতে যাচ্ছে ম্যাচটা? না, প্রেশার এখানে আমি দেখছি না। যেটা হলো যে অনেস্টলি যদি বলেন, আমরা আমাদের প্লেইং ক্যারিয়ারে কখনো ইউরোপে খেলতে পারিনি। হ্যাঁ, সো প্লেয়ারদের ম্যাচটা এনজয় করা উচিত। হ্যাঁ, প্লেয়াররা যে এই যে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই যে তারা ইউরোপের সান মেরিনোর সাথে ফ্রেন্ডলি গেমটা অ্যারেঞ্জ করতে পেরেছে। হ্যাঁ, ইটস নট ইজি। হ্যাঁ, কারণ ইউরোপের অনেক দেশ আছে আপনার সাথে খেলতে চাইবে না কিন্তু। সো সেই জায়গা থেকে হামজারা যখন বাংলাদেশ দলে মানে এসেছে, তারপর থেকে কিন্তু অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছে। সো এই সুযোগ পাওয়াটা এবং ওখানে গিয়ে পারফর্ম করাটা, ম্যাচটা এনজয় করা, এটা বলবো যে প্লেয়ারদের জন্য কিন্তু অন্যরকম একটা পাওয়া হবে। সো এখানে আমি তেমন কোনো প্রেশার দেখছি না। আমি বরং বলবো যে প্লেয়াররা 5 তারিখে খেলা, আজকে অলরেডি সান মেরিনোতে পৌঁছে গিয়েছে, নেক্সট 4 দিন রয়েছে, তারা যেন আসলে প্র্যাকটিস সেশনগুলি এনজয় করে, ওইখানকার ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে ম্যাচটা যেন এনজয় করে এবং ম্যাচটা যেন আমরা জিততে পারি। আমরা হয়তো জানি যে সান মেরিনো 211 নম্বর র্যাঙ্কিংয়ের দেশ, সব থেকে নিচের দেশ, বাট সান মেরিনোস গুড টিম। হ্যাঁ, তারা কিন্তু আপনি জানেন যে ইউরোপের দেশগুলির সাথে ফিফা ফ্রেন্ডলি খেলে। হ্যাঁ, হয়তো তারা ওখানে 6 গোল 7 গোল 8 গোল খায়, বাট তারা খেলে কার সাথে সেটা দেখতে হবে। সুতরাং সান মেরিনো এখানে কিন্তু ছোট করে দেখার কোনো রাস্তা নেই। আমি বলবো যে তারা কিন্তু গুড সাইড। সুতরাং আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এবং আমি যেটা বলি যে আমাদের দলটা তো এখন স্ট্রং হয়েছে, আমরা যেন ম্যাচটা এনজয় করি। হামজা, সমিত, সোমদের মতো এত ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে, এবং যেটা হয়েছে যে হামজা আসার পরে আমাদের দলটা কিন্তু কনফিডেন্ট বিল্ড আপ করেছে। সো সেইটা নতুন কোচ এসেছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা এক্সাইটমেন্ট রয়েছে যে আসলে নতুন কোচ কোন প্যাটার্নে ফুটবল খেলে, তার ফরমেশনটা কী হয়, খেলার ভিতরে আসলে গতি আসছে কিনা, যে প্লেয়িং স্টাইলটা আছে সেইটা প্লেয়ার অ্যাডাপ্ট করতে পেরেছে কিনা, সেগুলি কিন্তু আমরা দেখতে পাবো। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে প্লেয়াররা ম্যাচটা এনজয় করুক। যদিও কিছু কনসার্নের জায়গা রয়েছে, আপনি যদি দেখেন আমাদের দলে তো এই দলটাতে অনেক বছর ধরে স্ট্রাইকার নেই, এবং ইম্পর্টেন্ট প্লেয়ার রাকিব কিন্তু এই দলের সাথে যায়নি। সো ওই পজিশনে কে খেলবে, আমরা গোলের অপরচুনিটিগুলি আসলে আসলে আমরা বক্সে বিদায় কারা থাকবো, এগুলি নিয়ে তো কোচ অবশ্যই প্ল্যান করছে। বাট আমার জায়গা থেকে যদি আমাকে বলেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে, আমি বলবো যে ম্যাচটা বাংলাদেশ দলকে এনজয় করা উচিত। লেটস হোপ ফর দ্য বেস্ট। এমিলি, ওয়ার্ল্ড কাপে যদি আমি জিজ্ঞেস করি আপনার কাছে, আপনি কাকে এগিয়ে রাখবেন 48টা দলের মধ্যে? আমাকে আপনি একটা দল বললে আমি একটু, আমার জন্য ডিফিকাল্ট। আপনি যদি আমাকে 3টা বলেন, আমি 3টা দল বলবো, এখান থেকে হয়তো কেউ চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ, তিনটাই শুনতে চাই। আর্জেন্টিনা থাকবে, স্পেন থাকবে এবং ফ্রান্স। হ্যাঁ, সো ইংল্যান্ডও থাকবে। তিনটা দলের মধ্যেও কিন্তু তাহলে আর্জেন্টিনা শুরুতে আছে। আর্জেন্টিনা আমাকে এক নম্বরে রাখবোই কারণ আমি সবসময় দেখি যে দলের কোচকে। হ্যাঁ, সুতরাং সে যেহেতু 3টা ট্রফি, মেজর ট্রফি খুব মানে 4-5 বছরের ভিতরে জিতে ফেলেছে, সুতরাং সে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপটাও জিততে যাবে। সুতরাং আমি আর্জেন্টিনাকে 1 নম্বরে রাখবো। অবশ্যই দেখা যাক আসলে পরপর 2বার আসলে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে কিনা। থ্যাংক ইউ সো মাচ এমিলি ফর কামিং টুডে। থ্যাংক ইউ।